আজ আমরা মাধ্যমিক 2020-র এমসিকিউগুলো আলোচনা করব। তো আজকের প্রথম প্রশ্ন, সঠিক জোটটি নির্বাচন করো। অপশন এ, গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা। অপশন বি, হাইপোথ্যালামাস বুদ্ধি ও আবেগ নিয়ন্ত্রণ। অপশন সি, লঘু মস্তিষ্ক দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। অপশন ডি, সুষুম্না শীর্ষক হৃৎস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ। প্রথম অপশন যেটা রয়েছে সেটা হচ্ছে কি গুরু মস্তিষ্ক। এই গুরু মস্তিষ্ক আমরা জানি যে এটা টেলেনসেফালন থেকে সৃষ্ট। আর এই গুরু মস্তিষ্কের দুটি গোলার্ধ, একটা বাম গোলার্ধ আর একটি ডান গোলার্ধ। তাহলে গুরু মস্তিষ্কের দুটো গোলার্ধ আছে, একটা বাম গোলার্ধ একটা ডান গোলার্ধ। এবং এই বাম ডান দুটো গোলার্ধই যে কতগুলো লোবে বিভক্ত, তাহলে সেই লোবগুলোর যদি নাম আমরা দেখি, যে বাম আর ডান গোলার্ধের যে লোবগুলো রয়েছে কি কি, অর্থাৎ গুরু মস্তিষ্ক কোন কোন লোবে বিভক্ত, তো একটা হচ্ছে কি ফ্রন্টাল, তারপর কি একটা হচ্ছে টেম্পোরাল, প্যারাইটাল এবং আরেকটি হচ্ছে অক্সিপিটাল। এছাড়াও আরেকটি লোব আছে যেটাকে আমরা সেন্ট্রাল লোব বলতে পারি, বা যেটাকে বলতে পারি ইনসুলা। এই কোশ্চেনটা যদিও গুরু মস্তিষ্কের বাইরে থেকে, যে এটাকে কিন্তু দেখা যায় না, এটা ভিতরের কোশ্চেন। এবং এই ইনসুলাটা ঠিক কাকে কানেক্ট করে থাকে, মানে কোন জায়গাটা টাচ করে থাকে যদি বলি, তাহলে এখানে ফ্রন্টাল লোব, প্যারাইটাল লোব আর টেম্পোরাল লোব, এই যে তিনটে লোব তার ঠিক নিচে ভিতরের দিকে থাকে, যেটাকে আমরা বাইরে থেকে কিন্তু দেখতে পাবো না। তো সেটা হচ্ছে ইনসুলা। তাহলে এগুলো গুরু মস্তিষ্কের বিভিন্ন অংশগুলো লিখলাম। তার মধ্যে যদি ফ্রন্টাল লোবে দেখি, যেখানে কতগুলো সেন্টার আছে, যেমন একটা হচ্ছে ব্রকা সেন্টার রয়েছে। আর যদি দেখি মোটর, এবং যেটা রয়েছে সেটা হচ্ছে প্রিমোটর। এবার টেম্পোরাল লোবে যদি দেখি, তো ওখানে যেটা রয়েছে সেটা হচ্ছে অডিটরি, এছাড়াও আছে ওয়েরনিক্স, এছাড়াও আছে অলফ্যাক্টরি। তাহলে অডিটরি, ওয়েরনিক্স, অলফ্যাক্টরি। আর প্যারাইটালে যদি দেখি, তো এখানে যেটা রয়েছে সেটা একটা কি, যে গ্যাস্ট্রেটরি। এবং আরেকটি রয়েছে সেটাকে সোমেস্থেটিক বা সোমাটোসেন্সারি বলবো। আমি এখানে সোমেস্থেটিক লিখছি, এটা থয়েকা, সোমেস্থেটিক। আর অক্সিপিটালে এটা দর্শনের জন্য সেন্টার রয়েছে। তাহলে আর ইনসুলা, তো এখানে যদি আমরা দেখি, তো এখানে আবেগ বলতে পারি বা ঝুঁকিপূর্ণ আচরণ, এগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে। ঝুঁকিপূর্ণ আচরণ, তাহলে এটা কিন্তু নিয়ন্ত্রণ করে। আর এছাড়াও আমরা জানি যে গুরু মস্তিষ্ক বুদ্ধি, স্মৃতি এসব নিয়ন্ত্রণ করে। মেমোরি, সেটি তো বললাম, যাই হোক। তো এই সমস্তগুলো কিন্তু নিয়ন্ত্রণ করে।
এবার এখানে যে ব্রকা অঞ্চল বলছিলাম, তো এটা কি? এটা কথা বলা, কথা বলা। মোটর, তাহলে মোটর কি? যত ঐচ্ছিক কাজগুলো রয়েছে, আমরা নিজের ইচ্ছায় যে পেশি সঞ্চালন, সেগুলো। আর প্রিমোটরটা কি? অনৈচ্ছিক। অডিটরি দেখেই বোঝা যাচ্ছে কি? শ্রবণ। আর ওয়েরনিক্স যেটা, সেটা হচ্ছে অনুধাবন, যে কোনো একটা শব্দ শুনে সেটা বুঝতে পারা, ভাষাটা বুঝতে পারা। তো সেইটাকে আমরা কি বলবো? যে অনুধাবন করা, অনুধাবন। এবং যেটা অলফ্যাক্টরি রয়েছে, তো বোঝাই যাচ্ছে এটা কিসের জন্য? এটা গন্ধ। আর গ্যাস্ট্রেটরি কিসের জন্য? স্বাদ, স্বাদ। আর সোমেস্থেটিক হচ্ছে কি? স্পর্শ। তাহলে গুরু মস্তিষ্ক এই কাজগুলো কিন্তু করে। তো প্রথমেই বলা ছিল কি, যে গুরু মস্তিষ্ক দেহের ভারসাম্য রক্ষা। তাহলে তো আমরা দেখছি না, এখানে দেখতে পাচ্ছি যে ভারসাম্য রক্ষা গুরু মস্তিষ্কের কাজ কিন্তু নয়। তাহলে এখানে উত্তর কিন্তু এটা হবে না। পরের অপশনটা কি রয়েছে? যে হাইপোথ্যালামাস। কি বলা আছে? যে বুদ্ধি আর আবেগ নিয়ন্ত্রণ। হ্যাঁ, অবশ্যই, যে আবেগ নিয়ন্ত্রণ কিন্তু হাইপোথ্যালামাস করে, এটা করে, কিন্তু বুদ্ধি এটা নয়, এটা গুরু মস্তিষ্ক। তাহলে এক্ষেত্রে হাইপোথ্যালামাস উত্তর হবে না। এবার কি? এবার হাইপোথ্যালামাসের কাজ যদি বলি, তো হাইপোথ্যালামাসের কয়েকটা কাজ এখানে লিখি, যে হাইপোথ্যালামাস, তাহলে হাইপোথ্যালামাস কতগুলো কাজ যদি মনে রাখি, তো একটা আবেগ নিয়ন্ত্রণ তো অবশ্যই। এছাড়াও ক্ষুধা কেন্দ্র, ক্ষুধা কেন্দ্র, ক্ষুধা কেন্দ্র, ক্ষুধা পরিতৃপ্তি কেন্দ্র, বা তৃষ্ণা কেন্দ্র, তৃষ্ণা পরিতৃপ্তি কেন্দ্র, এগুলো সব এখানে থাকে। আর খুবই গুরুত্বপূর্ণ যেটা, সেটা কি? সেটা হচ্ছে উষ্ণতা, দৈহিক উষ্ণতা নিয়ন্ত্রণ। ওই যে দেহের তাপমাত্রা, যেটা দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ। তাহলে এইগুলো হচ্ছে প্রধান কাজ হাইপোথ্যালামাসের। তাহলে হাইপোথ্যালামাস তো দেখলাম এটা হচ্ছে না কাজ। তারপর কি? লঘু মস্তিষ্ক, এটা হচ্ছে দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। বোঝাই যাচ্ছে তাহলে কি? এটা তো হাইপোথ্যালামাস, এখনই পড়লাম হাইপোথ্যালামাস দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, তাহলে এটা উত্তর হচ্ছে না। পরে কি রয়েছে? সুষুম্না শীর্ষক। তাহলে এটা কি বলছে? হৃদস্পন্দন আর খাদ্য গলাধকরণ। হ্যাঁ, তাহলে সুষুম্না কাণ্ড এটা করে। এছাড়াও যদি দেখি, যে বমন, হাঁচি, কাশি, লালাক্ষরণ, ঘাম নিঃসরণ, এই সমস্ত জিনিস কিন্তু সুষুম্না শীর্ষক করে। তাহলে এখানে উত্তর কি হলো? উত্তর হলো অপশন ডি, সুষুম্না শীর্ষক হৃদস্পন্দন ও খাদ্য গলাধকরণ নিয়ন্ত্রণ করে। তাহলে আপাতত এই প্রথম প্রশ্ন থেকে এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া হয়েছে, তো সেগুলো মনে রাখার চেষ্টা করবে। পরের প্রশ্ন, ইনসুলিন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক নয় তা শনাক্ত করো। তাহলে এখানে ইনসুলিন কি? ইনসুলিন একটা হরমোন। ইনসুলিন একটা হরমোন। এই হরমোনটা কোন গ্রন্থি থেকে ক্ষরিত হয়? গ্রন্থিটার কি নাম? গ্রন্থির নাম হচ্ছে অগ্নাশয়। তাহলে অগ্নাশয় থেকে ক্ষরিত হয় হচ্ছে ইনসুলিন। এবার যদি বলি অগ্নাশয়ের কোথা থেকে, তো অগ্নাশয়ের কি বলবো? আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর বিটা কোষ থেকে। তাহলে এর বিটা কোষ থেকে। তাহলে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে যেটা ক্ষরিত হয় সেটা হচ্ছে কি? ইনসুলিন। তাহলে এটা যেটা বললাম এটাও মনে রাখতে হবে কোথা থেকে ক্ষরিত হয়। যদি আলফা কোষ থেকে হতো তাহলে সেটা গ্লুকাগন হয়ে যেত। আর গ্রন্থিটার নাম কি? অগ্নাশয়। অগ্নাশয় একটা মিশ্র গ্রন্থি। মিশ্র গ্রন্থি। এবার এই ইনসুলিন সম্পর্কে যে একটা ব্যাপার যে আমরা জানবো, যে ইনসুলিনের প্রধান কাজ যেটা, সেটা হচ্ছে রক্তে গ্লুকোজের মাত্রা বাড়তে দেয় না।
রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পেতে দেয় না, বৃদ্ধি পেতে বাধা বলতে পারি, এবং যার ফলে যে একটা রোগ নিয়ন্ত্রণ করে, বা ইনসুলিন যদি ঠিকঠাক না কাজ করে তাহলে একটা রোগ হয়, আমি এখানে তীরচিহ্ন দিয়ে লিখে রাখছি, যে অভাবজনিত। যদি অভাব দেখা দেয়, ইনসুলিনের অভাব দেখা দেয়, তাহলে কি হবে? তাহলে একটা রোগ হবে যার নাম হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। তো এই কারণে ইনসুলিনের একটা অন্য নাম, সেটা কি? অ্যান্টি ডায়াবেটিক হরমোন। অ্যান্টি ডায়াবেটিক হরমোন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, অবশ্যই মনে রাখবে যে কি ইনসুলিনকে অ্যান্টি ডায়াবেটিক হরমোন বলে। কেন বলে? কারণ হচ্ছে এই ডায়াবেটিস মেলিটাস কিন্তু হতে দেয় না। এবার ইনসুলিনের প্রধান কাজ তো রক্তে গ্লুকোজের মাত্রাটা কমায়। তাহলে কিভাবে কাজ করে? যে ইনসুলিন ভেদ্যতা বাড়িয়ে দেয়, কোষপর্দার ভেদ্যতা বাড়িয়ে দেয়, কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি করে। তাহলে যেহেতু কোষপর্দার ভেদ্যতা বৃদ্ধি পায়, তাই কি হবে? যে রক্ততে যে গ্লুকোজগুলো আছে সেগুলো কোষে পৌঁছাতে পারে। এবার কয়েকটা প্রক্রিয়ার নাম লিখব। একটা হচ্ছে কি গ্লাইকোলাইসিস। 3 নম্বর একটা প্রক্রিয়া লিখি, যেটা হচ্ছে গ্লাইকোজেনেসিস। 4 নম্বর গ্লাইকোজেনোলাইসিস। আর 5 নম্বর গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস। আমি এখানে লিখলাম একই জিনিস, গ্লুকোনিওজেনেসিস। তাহলে এই একটা হলো। তাহলে এবার যদি দেখি যে ইনসুলিন কি করছে, কোষপর্দার ভেদ্যতাটা বাড়িয়ে দিচ্ছে। আমি এদিকে তীর চিহ্ন যেগুলো লিখছি সেগুলোতে বুঝবো যে এগুলো পজিটিভ প্রভাব পড়ছে। তাহলে ইনসুলিন হরমোন আসার ফলে কি হচ্ছে? কোষপর্দার ভেদ্যতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, আর যার ফলে রক্তবাহ থেকে রক্তে যে গ্লুকোজ আছে সেটা কোথায় পৌঁছাচ্ছে? সেটা কোষে পৌঁছাচ্ছে। 2 নম্বর কি? গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি হয়? আমরা ক্লাস 9-এ পড়েছি যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় যে গ্লুকোজটা রূপান্তরিত হয় পাইরুভিক অ্যাসিডে। তাহলে যে গ্লুকোজটা কোষপর্দা ভেদ্যতা বাড়ার জন্য কোষে পৌঁছালো, তার গ্লাইকোলাইসিস হয়ে যাচ্ছে, অর্থাৎ গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে রূপান্তরিত হচ্ছে। তাহলে এই প্রক্রিয়ায় সাহায্য করে কে? ইনসুলিন। মানে গ্লাইকোলাইসিস এর হার বাড়ায়, তার ফলে গ্লুকোজটা পাইরুভিক অ্যাসিডে পরিণত হয়। তাহলে এর দ্বারা কি হচ্ছে? রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু হ্রাস পাচ্ছে। এরপর হচ্ছে কি গ্লাইকোজেনেসিস। তাহলে এখানে নাম দেখি কি বোঝা যাচ্ছে যে হ্যাঁ, এবার একটা কথা কি, যখনই দেখবো লাইসিস কথাটা আছে তাহলে সেটা ভেঙে যাওয়া, যেমন এখানে গ্লুকোজটা ভেঙে গিয়ে পাইরুভিক অ্যাসিড হলো। আর যখনই দেখবো জেনেসিস তখনই জানবো তৈরি হওয়া। আর এখানে গ্লাইকোজেনেসিস তার মানে কি? গ্লাইকোজেন তৈরি হওয়া। অর্থাৎ এক্ষেত্রে কি হবে? গ্লুকোজটা পরিবর্তন হবে গ্লাইকোজেনে। যে গ্লাইকোজেনে রূপান্তরিত হয়ে কি হবে? যকৃৎ আর পেশিতে সঞ্চয় হবে। তাহলে গ্লুকোজ ভেঙে যে কি তৈরি করবে? গ্লুকোজ ভেঙে তৈরি করবে বা গ্লুকোজটা রূপান্তরিত হবে গ্লাইকোজেনে, এবং সেটা জমা থাকবে কোথায়? যকৃৎ এবং পেশিতে। তার ফলেও আমরা বলতে পারি যে রক্তে গ্লুকোজের পরিমাণ কিন্তু হ্রাস পাবে। তাহলে এটাও কি ইনসুলিন এর মানও বৃদ্ধি করে, অর্থাৎ গ্লাইকোজেনেসিস এর হার বাড়ায়। এইবার এই যে দুটো আমরা দেখতে পাচ্ছি, এই দুটোতেই যেটা ইনসুলিন কি করে? নেগেটিভ প্রভাব ফেলে। অর্থাৎ এখানে কি দেখতে পাচ্ছি? গ্লাইকোজেনোলাইসিস, অর্থাৎ গ্লাইকোজেনকে ভাঙা। তাহলে এখানে উল্টোটা হবে, কি হবে? গ্লাইকোজেন, এখানে কি হবে?
এই যে গ্লাইকোজেন, এই গ্লাইকোজেনটা রূপান্তরিত হবে গ্লুকোজে। তাহলে এটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস। তাহলে এটাতে ইনসুলিন কি করে? বাধা দেয়। অর্থাৎ যদি গ্লাইকোজেন থেকে গ্লুকোজ তৈরি হয়ে রক্তে মেশে, তাহলে কি হবে? যে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পাবে। এবার গ্লুকোনিওজেনেসিস বা নিওগ্লুকোজেনেসিস, এখানে এই নিও শব্দটার মানে হচ্ছে নতুন কোনো সোর্স থেকে গ্লুকোজ তৈরি হওয়া, অর্থাৎ যেটা শর্করা নয়, অর্থাৎ কি বলবো, যে অশর্করা থেকে কি তৈরি হওয়া? শর্করা। তাহলে অশর্করা থেকে শর্করা তৈরি হওয়াকে কি বলা হয়? গ্লুকোনিওজেনেসিস। আর এই প্রক্রিয়াতেও ইনসুলিন কি করে? বাধা দেয়। অর্থাৎ অশর্করা থেকে শর্করা তৈরি হতে দেয় না। ইনসুলিনের সেটাই কাজ, যে শর্করাটা তৈরি হতে দেবে না। তো এর ফলে কি হয়? যে রক্তে গ্লুকোজের মাত্রা বৃদ্ধি পায়। এরপরে আরেকটা জিনিস মনে রাখতে পারি, যে কিন্তু কিটোন বডি তৈরি হতে দেয় না। কিটোন বডি তৈরিতে বাধা। এবার এই কিটোন বডি, এটা ফ্যাটের বিপাকে আমরা পাই। তাহলে কিটোন বডি নাম মনে রাখতে পারি যে অ্যাসিটো অ্যাসিটেট, অ্যাসিটো অ্যাসিটেট। আরেকটা মনে রাখতে পারি, সেটা হচ্ছে অ্যাসিটোন। যদিও এই অ্যাসিটো অ্যাসিটেটটা প্রাইমারি কিটোন বডি আর অ্যাসিটোনটা সেকেন্ডারি। যদিও অত মনে রাখার দরকার নেই, যে আপাতত মনে রাখো কিটোন বডি দুটো মনে রাখো, যে একটা অ্যাসিটো অ্যাসিটেট আর একটা হচ্ছে অ্যাসিটোন। তো এইগুলো তৈরিতেও কিন্তু বাধা দেয়। আমি নিচের দিকে তীর চিহ্ন দিলাম, এটা ডিক্রিজ বোঝাচ্ছি। তো এই কারণে ইনসুলিনের আরেকটা নাম আছে, যেরকম দেখেছিলাম অ্যান্টি ডায়াবেটিক, সেরকম এটা কী হবে? অ্যান্টি কিটোজেনিক, অ্যান্টি কিটোজেনিক হরমোন। তো এখানে এই কিটোন বডিটা কোথা থেকে এলো? এবার আমরা যদি দেখি যে কোনো লিপিড কি দিয়ে তৈরি হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড, আর একটা হচ্ছে কি গ্লিসারল। তার মধ্যে এই ফ্যাটি অ্যাসিডটা পরিবর্তিত হয় ফ্যাটি অ্যাসাইল কোএনজাইম এ। তারপরে এটা যখন মাইটোকন্ড্রিয়াতে যায়, সেখান থেকে তৈরি করে অ্যাসিটাইল কোএনজাইম এ। কোথায়? মাইটোকন্ড্রিয়াতে ঘটে, মাইটোকন্ড্রিয়াতে। এই ঘটনাটাকে কি বলবো? কি হয়? বিটা অক্সিডেশন। তাহলে বিটা অক্সিডেশনের মাধ্যমে অ্যাসিটাইল কোএনজাইম এ তৈরি হয়, যেটা কাজে লাগে কোথায়? ক্রেবস সাইকেলে, ক্রেবস চক্রে। যে অ্যাসিটাইল কোএনজাইম এ ক্রেবস চক্রে আমরা যখন পড়েছি ক্লাস 9-এ, সেখানে দেখেছি কি, যে 4 কার্বনের সাথে এটা যুক্ত হয় 2 কার্বন যুক্ত, দিয়ে 6 কার্বন যুক্ত সাইট্রিক অ্যাসিড কিন্তু তৈরি করে। তো এবার ক্রেবস সাইকেলে চলে যায়। এইবার যদি অ্যাসিটাইল কোএনজাইম এটা ক্রেবস সাইকেলে না যেতে পারে, তাহলে এটা তৈরি করে কি? কিটোন বডি। তাহলে ইনসুলিন কিন্তু ঠিক এটাতেই বাধা দেয়। আর এতক্ষণ যেগুলো পড়লাম, যেগুলো বলছি ইনসুলিন এইসবে বাধা দেয়, এবার যদি আমরা গ্লুকাগনকে দেখতাম, তাহলে গ্লুকাগন কিন্তু এই সবগুলোতেই কী করতো? এই সবগুলোতেই সাহায্য করত। এবার পরের প্রশ্ন দেখব। ক স্তম্ভ আর খ স্তম্ভের মধ্যে এখানে সমতা বিধান করতে বলেছে। তাহলে দেখি, এ বলছে কি ফ্লেকশন, আর বি এক্সটেনশন, আর সি হচ্ছে রোটেশন। এবার এটা যে টপিক থেকে প্রশ্নটা, সেটা হচ্ছে গমন। প্রথম চ্যাপ্টার, ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টার, সেই চ্যাপ্টারে একটা টপিক আছে যেটা হচ্ছে গমন। তাহলে এই গমনে, মানুষের গমনের ক্ষেত্রে যে কিছু পেশি আছে, সেই পেশিগুলো সম্পর্কে বলা আছে। এবার সেই পেশি সম্পর্কে আমরা একটু আলোচনা করব। প্রথমেই যেটা দেখব সেটা কি, যে ফ্লেকশন, যে একটা ঘটনা যেটাকে বলছি ফ্লেকশন। ফ্লেকশন। আর একটি সেটা হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন। তারপর কি?
অ্যাবডাকশন, এরপর কি অ্যাডাকশন এবং কি রোটেশন। তাহলে এইগুলো কিন্তু ঘটনা, একটা হচ্ছে ফ্লেকশন, একটা এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন আর রোটেশন। এবার প্রথমেই যদি বলি যে ফ্লেকশনের কথা, তাহলে ফ্লেকশন কি? ফ্লেকশন মানে আমরা যদি ধরি যে এটা হাতের আমাদের অস্থি, এটা হিউমেরাস, আর এটা যদি আমরা ধরি যে কনুই, আর তারপর এটা যদি আলনা রেডিয়াস ধরি, আমি দুটোই আঁকলাম বা একটাই, তাহলে এটাকে আলনা রেডিয়াস ধরে নিচ্ছি। তাহলে এইটা একটা অস্থি আর এইটা একটা অস্থি। তাহলে এইবার এখানে থাকা যদি কোনো পেশি সংকুচিত হয় এবং সংকুচিত হওয়ার ফলে যে এটা যদি এই দিকে চলে আসে, অর্থাৎ এই রকম একটা কন্ডিশনের সৃষ্টি হয়, এই একটা অস্থি, এটাকে কোনোই ধরে নিচ্ছি, আর এই দিকে যে অস্থিটা ছিল সেটা এইভাবে ভাঁজ হয়ে চলে এলো। তাহলে এই যে দুটো অস্থি কি হলো, পরস্পর কাছাকাছি এলো, অর্থাৎ এইরকম কন্ডিশনে ছিল যেটা থেকে এইরকম কন্ডিশনে এলো, পরস্পর কি এলো, কাছাকাছি এলো। এই যে ঘটনাটা, এই ঘটনাটাকে আমরা কি বলতে পারি, এই ঘটনাটাকে বলবো ফ্লেকশন। তাহলে ফ্লেকশন মানেটা কি? ফ্লেকশন মানে হচ্ছে দুটো অস্থি যদি পরস্পরের কাছে আসে তাহলে সেই ঘটনাটাকে বলে ফ্লেকশন। এবার এটা যদি উল্টো দিকে হতো, অর্থাৎ এই রকম ছিল, অর্থাৎ দুটো অস্থি কাছাকাছি ছিল, সেখান থেকে দূরে যেত, তাহলে সেই যে ঘটনাটা, তাহলে সেটাকে আমরা কি বলতাম, সেইটাকেই বলতাম এক্সটেনশন। এক্সটেনশন। এবার যদি দেখি যে এটা হচ্ছে আমাদের বডি ওয়াল, দেহ প্রাচীর, আর এটা হচ্ছে আমাদের শিরদাঁড়া, এটাকে আমরা ধরে নিচ্ছি দেহ অক্ষ, এটা দেহ অক্ষ, আর এটা হচ্ছে কাঁধ, আর এই অঞ্চল থেকে আমাদের অস্থি, হাতের কনুই, এই একটা অস্থি। তাহলে এখানে আরেকটা কন্ডিশন আমরা আঁকি, এটা হচ্ছে দেহ অক্ষ, আর এখান থেকে যে অস্থিটা আমরা ধরে নিচ্ছি যে এই রকমভাবে ছিল, এরকমভাবে ছিল। এবার কোনো পেশি সংকুচিত হওয়ার জন্যে দেখতে পাচ্ছি কি হলো, এই যে এটা আমাদের দেহ প্রাচীর, আর এর ঠিক তার পাশে হাতটা রয়েছে, একটা অঙ্গ। তাহলে এটাকে আমরা এক্ষেত্রে একটা পুরো হাতটাকে একটা অঙ্গ ধরছি, আর এটাকে কি ধরছি, এটাকে বলছি দেহ অক্ষ। তাহলে কি দেখছি, এই দেহ অক্ষ থেকে এই অঙ্গটা কি হলো, দূরে সরে গেল। তাহলে আমাদের দেহ অক্ষ থেকে কোনো অঙ্গ যদি দূরে সরে যায়, তাহলে এই যে ঘটনাটা, যে এই দিক থেকে যদি এই দিকে বলি, তাহলে এই ঘটনাটা, তাহলে একে বলবো অ্যাবডাকশন। অ্যাবডাকশন। এবং যদি এদিক থেকে এদিকে দেখি, অর্থাৎ কি দেখছিলাম, এটা দেহ অক্ষ, আর সেখান থেকে দূরে আছে কে, আমাদের অঙ্গ, তাহলে সেই অঙ্গটা কি হচ্ছে, এবার কাছে আসছে, এখানে কাছে আসছে, তাহলে এই যে ঘটনাটা, এটাকে বলবো অ্যাডাকশন। আর যদি কোনো একটা অঙ্গ যদি ঘোরাতে সাহায্য করে যে পেশি, সেটা হচ্ছে রোটেশন। তাহলে এখানে শুধু কি লিখলাম, ঘূর্ণনের সাহায্য, ঘূর্ণন। তাহলে ঘূর্ণন ঘটাচ্ছে কি, তাহলে রোটেশনের জন্য, ঘটনাটা রোটেশন। এবার ফ্লেকশন যদি হয়, সেই পেশিটাকে আমরা বলবো ফ্লেক্সর পেশি, এক্সটেনশন হলে তাকে বলবো এক্সটেনসর পেশি, অ্যাবডাকশন হলে তাকে বলবো অ্যাবডাক্টর পেশি, অ্যাডাকশন হলে তাকে বলবো অ্যাডাক্টর পেশি, এবং রোটেশন হলে তাকে বলবো রোটেটর পেশি। তাহলে এখানে যে অপশানগুলো ছিল, তো প্রথমেই ছিল কি ফ্লেকশন। তাহলে ফ্লেকশন মানেই বুঝতে পারছি কি, দুটি অস্থি কাছাকাছি আসবে, কাছাকাছি আসে। আর এক্সটেনশন ঠিক উল্টোটা হবে, দুটি অস্থি পরস্পর কি হয়, পরস্পর দূরে সরে যায়। আর রোটেশন মানে তো ঘূর্ণন।
এবার তাহলে এখানে এই পেশিগুলোর উদাহরণ দেওয়া হয়েছে। তাহলে এখানে কি করতে হবে, এগুলো তো আমাদের মনে রাখতেই হবে, যে কিছু নাম, এগুলো ইনফরমেশন, যে এই পেশিগুলোকে এটা বলে। তাহলে এরকম একটা ফ্লেক্সন যেটা ঘটাচ্ছে, অর্থাৎ একটা ফ্লেক্সর পেশির উদাহরণ যদি আমরা এর সাথে মেলাই, তাহলে এখানে সেরকম পেশি যদি পাই তাহলে সেটা কি পাবো, সেটা পাবো বাইসেপস, অর্থাৎ এর সাথে মিলবে 3। তাহলে একটা ফ্লেক্সর পেশি যেটা দুটো অস্থিকে কাছে আনতে সাহায্য করে সেটা হচ্ছে বাইসেপস। এবার এখানে বি, বি কি আছে, এক্সটেনশন, যেটা দুটো অস্থিকে দূরে নিয়ে যায়, তাহলে সেরকম সাহায্য যে করে সেটা হচ্ছে কোয়াড্রিসেপস। তাহলে সেটা এখানে কত হবে, 1, তাহলে কোয়াড্রিসেপস। আমরা ট্রাইসেপসেরও নাম শুনেছি, তাহলে কোয়াড্রিসেপস। বেশ, এবার হচ্ছে কি সি, সিটা কি, সিটা রোটেশন, তাহলে রোটেশনে যে সাহায্য করে সেটা হচ্ছে কি পাইরিফর্মিস। তাহলে এবার এখানে আমরা আপাতত এই প্রশ্নে যে কি করব, যেখানে ঘটনাগুলোর নাম অন্তত আমরা মনে রাখবো, আর সেই পেশিগুলোকে কি বলে সেটা মনে রাখবো, আর উদাহরণ যেগুলো আছে আপাতত সেগুলো মনে রাখলেই যথেষ্ট। এরপরে যখন প্রশ্ন আসবে আমরা সেগুলোতে পড়ব। তাহলে আপাতত আজকে কোয়াড্রিসেপস, পাইরিফর্মিস আর বাইসেপস, এই তিনটেই নাম মনে রাখি। হ্যাঁ, এইবার এখানে এই যে গমনের এই যে ঘটনাগুলো, যে ফ্লেক্সন, এক্সটেনশন, অ্যাবডাকশন, অ্যাডাকশন, রোটেশন, এগুলো কাকে বলে আর এতে সাহায্যকারী পেশিগুলোকে কী বলে, যেমন ফ্লেক্সনকে ফ্লেক্সর, তো এইটা শুধু মনে রাখি। তাহলে এখানে উত্তর কি হবে, যে এ হচ্ছে 3, প্রথমে অপশানটা এ আছে 1, তাহলে বোঝাই যাচ্ছে এটা তো উত্তর হচ্ছে না। তারপরে এ আছে 2, এটাও হচ্ছে না। তারপরেরটা আছে A3, তাহলে A3, B1 এবং C2, হ্যাঁ এর সাথে মিলে যাচ্ছে, তাহলে উত্তর হবে সি। এবার পরের প্রশ্ন, যে মাইটোসিস কোষ বিভাজনে ক্যারিওকাইনেসিসে নিম্নলিখিত ঘটনা দুটি কোন কোন দশায় ঘটে তা নিচের উত্তরগুলো থেকে নির্বাচন করো। তাহলে আমরা জানি যে কোষ বিভাজন 3 প্রকার। যার মধ্যে একটা কি, একটা অ্যামাইটোসিস, যাকে প্রত্যক্ষ বিভাজন বলে, এরকম একটা প্রশ্ন আগের দিন পেয়েছিলাম, অ্যামাইটোসিস। একটা হচ্ছে কি মাইটোসিস, মাইটোসিস, আর একটা কি, আর একটা হচ্ছে মিওসিস। তাহলে এখানে যেটা মনে রাখবো সেটা হচ্ছে কি অ্যামাইটোসিস অনুন্নত জীবেদের হয়, অনুন্নত জীব। আর অনুন্নত জীব কিন্তু এর মাধ্যমেই কি করে, এর মাধ্যমেই কিন্তু বংশবৃদ্ধি করে, বংশ বৃদ্ধি করে। আর মাইটোসিস যদি বলি তাহলে সেটা কোথায় হয়, সেটা দেহকোষে। আর এর মাধ্যমে কি হবে, বৃদ্ধি, ক্ষয়পূরণ ইত্যাদি হবে। তার সাথে সাথে কারো কারোর এক্ষেত্রে জননও সম্পন্ন হয়, কিছু কিছু জীবের জননও কিন্তু মাইটোসিস পদ্ধতিতেই হয়। এটা কোথায় ঘটে তাহলে, এটা ঘটে দেহকোষে। এটা কোথায়, এটা অনুন্নত জীবে। আর নিচে এগুলো কি লিখেছি, এগুলো তাৎপর্য লিখেছি। আর মিওসিস এটা কোথায় হয়, এটা জনন মাতৃকোষ, মাতৃকোষ। তাহলে এর তাৎপর্য যদি মনে রাখি তাহলে কি মনে রাখবো, যে একটা হচ্ছে কি যে গ্যামেট উৎপাদন, আর 2 নম্বর মনে রাখতে পারি যে প্রজাতির ক্রোমোজোম ধ্রুবক রাখে, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যা ধ্রুবক রাখে। অর্থাৎ কি কোনো একটা প্রজাতির যদি ক্রোমোজোম 46টা থাকে যেমন মানুষের, তাহলে প্রজন্মের পর প্রজন্ম সেই 46টাই রেখে দেয় হচ্ছে মিওসিস। নাহলে মাইটোসিস হলে সংখ্যা বাড়তে থাকতো, কারণ মাইটোসিসে 2n থেকে 2n হয়, তাহলে গ্যামেটও 2n হতো, আর একটা গ্যামেট 2n, তাহলে 4n হয়ে যেত। আর মিওসিসে কি হয়, 2n থেকে n হয়। বেশ, তাহলে এবার এখানে দেখছে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে। তাহলে এটা ধরো একটা ক্রোমোজোম, আর এটা হচ্ছে তার সেন্ট্রোমিয়ার, আর তার উপরে যেটা আছে এটা হচ্ছে কাইনেটোকর। তাহলে এখানেও যেটা আছে এটাও একটা কাইনেটোকর। আর এই কাইনেটোকর থেকে এই মেরু থেকে এসছে একটা বেমতন্তু, এই মেরু থেকে একটা এসছে বেমতন্তু। এবার কি হবে, যে এই সেন্ট্রোমিয়ারটা দুভাগে বিভক্ত হবে। এখানে যদি আমরা আরও একটা আঁকি, কারণ এই দশায়
ক্রোমাটিড দুটো আমরা দেখতে পাবো, কারণ প্রোফেজেই ওই দৈর্ঘ্য বরাবর ভাগ হয়ে দুটো হয়ে যাবে, অর্থাৎ এইরকম দেখতে হবে। তাহলে এইবার এখান থেকে কাইনোটেকার থেকে যদি এর বেমতন্তু দুই দিকে টানতে থাকে তাহলে কী হবে, এই বরাবর এটা কী হবে, কেটে যাবে, ছিন্ন হবে, দিয়ে কি দেখা যাবে, এর অর্ধেক অংশ উপরের দিকে আর অর্ধেক অংশ নিচের দিকে থাকবে। অর্থাৎ এখানে বেমতন্তু আছে, এখানে বেমতন্তু আছে, তাহলে এটা এই মেরুর দিকে যাবে, এটা এই মেরুর দিকে যাবে। তাহলে এটা কোন জায়গায় হবে আমরা জানি, কোন দশায় হবে, এটা অ্যানাফেজ দশায় হবে, অ্যানাফেজ। তাহলে অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে, তাহলে এই দশাটা কি, এই দশাটা হচ্ছে অ্যানাফেজ। পরেরটা কি বলছে, যে নিউক্লিয় পর্দা ও নিউক্লিয় ওলাস অবলুপ্ত হয়। তাহলে এটা আমরা জানি যে প্রোফেজ দশাতে এটা অবলুপ্ত হতে শুরু করে, আর প্রোফেজের শেষের দিকে প্রায় অবলুপ্ত হয়ে যায়। পুরোপুরি যদি অবলুপ্ত হয় বলি তাহলে সেটা হচ্ছে প্রোমেটাফেজ, প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজ কোন দশা, এই যে প্রোফেজ আর মেটাফেজ তার মধ্যবর্তী একটা সংযুক্তকারী একটা দশা, তো সেটা হচ্ছে প্রোমেটাফেজ। এখানে পুরোপুরি অবলুপ্ত হয়ে যায়। তাছাড়া আমরা বলতেই পারি যে প্রোফেজেই অবলুপ্ত হয়। তাহলে কি এই নিউক্লিয় পর্দা নিউক্লিওলাস অবলুপ্ত কখন হচ্ছে, প্রোফেজ দশা। তাহলে এখানে অপশন যদি দেখি তাহলে কি দেখছি, যে একটা বলেছে প্রোফেজ, তাহলে তো হবে না, একটা ছিল কি অ্যানাফেজ। এখানে যেমন একটা বলেছে অ্যানাফেজ আর দুইটা প্রোফেজ, হ্যাঁ এটাই উত্তর, তাহলে এটা উত্তর হবে। তাহলে এই দুটো হচ্ছে না, তাহলে এখানে উত্তর কী হবে, অপত্য ক্রোমোজোম দুটি পরস্পরের থেকে তাদের নিজস্ব মেরুর দিকে সরতে থাকে অ্যানাফেজ দশায়, আর নিউক্লিয় পর্দা ও নিউক্লিওলাস অবলুপ্ত হয় প্রোফেজ দশায়। পরবর্তী প্রশ্ন, নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি, এটা হচ্ছে কি পরাগযোগ। তাহলে এটা হচ্ছে ধরে নিই একটা পুংকেশর, এটা সম্পর্কে অল্প পড়েছি আমরা ওই নিষেক পড়ার সময়, পরাগযোগ পড়িনি অবশ্যই, কিন্তু এটা দেখেছিলাম, যেটাকে কি বলে, এটাকে বলে পুংকেশর। এটা পুরুষ ফুলে থাকে আর উভলিঙ্গ ফুলে তো থাকেই, তাহলে এটা পুংকেশর। আর এখানে যেটা আঁকছি এটা গর্ভকেশর, এটা গর্ভকেশর। তাহলে কি, যে এই যে দুটো, এই দুটো একটা ফুলেও থাকতে পারে, আবার দুটো ভিন্ন ভিন্ন ফুলেও থাকতে পারে। এবার যদি এখানে থাকে হচ্ছে পরাগরেণু, আর সেই পরাগরেণুটা গিয়ে এখানে পড়ে, সেটা কোনো মাধ্যমের দ্বারা হতে পারে, যে বায়ুর দ্বারা, পতঙ্গর দ্বারা, এসব বিভিন্ন পাখির দ্বারা হতে পারে। তো এটা যেটা ঘটলো, এই যে এখান থেকে পরাগরেণুটা গিয়ে এখানে গিয়ে পড়লো, এই ঘটনাটাকে বলে পরাগযোগ, এই ঘটনাটাকে বলে পরাগযোগ। তাহলে এই যে পরাগযোগ ঘটছে, এমনও হতে পারে যে একটা ফুল আছে, একটা ফুল, এটা ফুল, আর যার এগুলো হচ্ছে পুংকেশর, এটা পুংকেশর, এটা পুংকেশর, আর এখান থেকে ধরে নিচ্ছি এটা একটা গর্ভকেশর, ধরে নিচ্ছি এটা গর্ভকেশর। তাহলে এটা একটা গাছে হয়েছে, এটা একটা গাছে আছে, ধরে নিচ্ছি এটা একটা গাছে আছে। এবার আর একটা ব্যাপার হতে পারে, যে এ একটা গাছ, তাহলে এখানে একটা ফুল রয়েছে, তার তার পুংকেশর আছে, আর একটা ফুল রয়েছে, তার শুধু গর্ভকেশর আছে, এটাও হতে পারে। তাহলে এটা আমি লিখে দিচ্ছি নিচে, এটা স্ত্রী ফুল অর্থাৎ গর্ভকেশর আছে, আর এটা পুরুষ ফুল কারণ এটা পুংকেশর আছে, আর এটা দুটোই আছে। তাহলে এক্ষেত্রে আমরা কি দেখব, যে এর যে পরাগরেণু এটা গিয়ে এই ফুলেই গিয়ে পড়লো, এটা একটা কন্ডিশন হতে পারে। আবার দেখছি যে এর পরাগরেণুটা এখানে গিয়ে পড়ছে, এটা 2 নম্বর কন্ডিশন। এটা একই গাছে, কিন্তু একটা ফুলের পরাগরেণু অন্য ফুলে পড়ছে, আর এটা সেই ফুলেই পড়ছে। আর একটা কন্ডিশন হতে পারে, যে এই একটা গাছ, সেখানে একটা ফুল, এখানে কি আছে, এগুলো পুংকেশর চক্র, আর একটা অন্য গাছ, তাহলে সেখানে কি দেখা যাচ্ছে, যেখানে গর্ভকেশর চক্র আছে, আর সেক্ষেত্রে এর পরাগরেণুটা গিয়ে এখানে পড়ছে, এটাও হতে পারে। তাহলে এটা কত নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন। তাহলে 1 নম্বর যে কন্ডিশনটা ছিল কি ছিল, একই ফুল, সেই ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়ছে, এটাকে বলবো অটোগ্যামি।
আর 2 নম্বরটা কি দেখা যাচ্ছে, যে একই গাছের একটা ফুলের পরাগরেণু অন্য ফুলে পড়ছে, কিন্তু গাছটা এক হতে হবে, তাহলে সেটাকে কি বলবো, সেটা বলবো গেইটোনোগ্যামি। আর এখানে যেটা দেখতে পাচ্ছি, দুটো আলাদা আলাদা গাছ দিয়ে একটা ফুলের পরাগরেণু অন্য গাছের অন্য ফুলে পড়ছে, তখন সেটাকে কি বলবো, তখন সেটাকে বলবো ইতর পরাগযোগ। আর এই অটোগ্যামি আর গেইটোনোগ্যামি এই দুটোকে একসাথে আমরা যেহেতু একই গাছে তাই বলতে পারি স্বপরাগযোগ, অর্থাৎ স্বপরাগযোগ এর দুটো ভাগ, স্বপরাগযোগ। এবার এই দুটো ক্ষেত্রে 1 আর 2, যে ফুলের পরাগরেণু সেই ফুলেই পড়ছে অথবা ওই গাছেরই অন্য ফুলে পড়ছে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম ভ্যারিয়েশন আসবে না, ফুলটা কিন্তু নতুন বৈশিষ্ট্য সঞ্চার করতে পারবে না, সৃষ্টি করতে পারবে না। কিন্তু এক্ষেত্রে পারবে, যেহেতু আলাদা গাছ থেকে আসছে, তাহলে কিন্তু নতুন বৈশিষ্ট্য সৃষ্টি এখানে হতেই পারে। তাহলে এবার কি বলছে, যে নিম্নলিখিত কোনটি ইতর পরাগযোগের বৈশিষ্ট্য তা নির্বাচন করো। এ বলছে কি একই গাছের একটি ফুলের মধ্যেই ঘটে, যেহেতু ইতর পরাগযোগ তো সেটা স্বপরাগযোগ হতো, তাহলে এটা তো হবে না। তাহলে একই গাছের একটি ফুলের মধ্যে, কি বলছে, একটি ফুলের মধ্যেই ঘটে, তাহলে একটি ফুল হলে সেটা কি হয়ে যেত, সেটা হয়ে যেত অটোগ্যামি। বাহকের প্রয়োজন হয় না, হ্যাঁ ইতর পরাগযোগ যদি হয়, যে অন্য একটা ফুল সেখান থেকে অন্য গাছের অন্য ফুলে যাবে, সেক্ষেত্রে বাহক তো লাগবেই, তাহলে এখানে বলছে প্রয়োজন হয় না, তাহলে এটাও ভুল। নতুন বৈশিষ্ট্য সঞ্চার, নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা কম থাকে, এটা যেহেতু ইতর পরাগযোগ, তাহলে অন্য গাছের পরাগরেণু অন্য গাছে পড়বে, তাই এই গাছের বৈশিষ্ট্য আর এই গাছের বৈশিষ্ট্য, তাহলে সেক্ষেত্রে কী হবে, নতুন বৈশিষ্ট্য হতে পারে, এতে যে বিষটা হবে সেটা এই গাছেরও কিছু বৈশিষ্ট্য থাকতে পারে, তাহলে নতুন বৈশিষ্ট্য সঞ্চার হওয়ার সম্ভাবনা থাকবে, কিন্তু এখানে কি বলছে, কম থাকে, তাহলে এটাও হবে না। পরেরটা কি বলছে, পরাগরেণুর অপচয় বেশি হয়, হ্যাঁ এটাই হবে উত্তর। তাহলে কেন, যেহেতু এখানে বাহক লাগছে, তাই সে কোনো একটা ফুলে পড়লো, সেখান থেকে সে বসলো, সেখান থেকে অন্য ফুলে গেল, তাহলে কী হবে, যে এখানে পরাগরেণুর অপচয় হবে, অর্থাৎ সেই গাছের সেই প্রজাতির ফুলেই বসছে সঙ্গে সঙ্গে এমন কোনো মানে নেই, বা ফুলেই গিয়ে বসছে এমন কোনো মানে নেই, অন্য গাছের ডালেও বসতে পারে, তাহলে সেক্ষেত্রে কী হবে, পরাগরেণুর অপচয় হবে। তাহলে উত্তর হচ্ছে অপশন ডি। এবার পরের প্রশ্ন, মানবদেহে মাইটোসিস কোষ বিভাজনে সদ্য সৃষ্ট অপত্য কোষ এ প্রতিটি ক্রোমোজোম কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়, অর্থাৎ কি বলছে, যে এই একটা কোষ যেটা 2n ছিল, সেখান থেকে বিভাজন হলো, আর বিভাজন হয়ে দুটো কোষ সৃষ্টি হলো, ওটাই বলছে যে সদ্য সৃষ্ট অপত্য কোষ। তাহলে এটাও 2n হবে, এটাও 2n হবে, তাহলে এখানে ক্রোমোজোম কটা ছিল, 46টা, এই দুটোতেও ক্রোমোজোম কটা থাকবে, 46টা, 46টা কিন্তু ক্রোমোজোম থাকবে। এবার বলছে সেই 46টা ক্রোমোজোমের প্রতিটা ক্রোমোজোম, ওই এক একটা ক্রোমোজোম কটি ডিএনএ অণু কুণ্ডলীকৃত হয়ে গঠন হয়, তাহলে এইটা ধরে নিচ্ছি একটা ডিএনএ, তাহলে এটা যখন কুণ্ডলীকৃত হবে, এটা কুণ্ডলীকৃত হয়ে কি করবে, একটা ক্রোমোজোম বানাবে, এই সেই ক্রোমোজোম, তাহলে একটা ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে একটা ক্রোমোজোম বানালো, এই যে বলছে যে প্রতিটা ক্রোমোজোম কটি ডিএনএ কুণ্ডলীকৃত হয়ে হলো, তাহলে কটি হবে, একটি, এটা তো একটিই ছিল, তাহলে একটি থেকে একটি ক্রোমোজোম সৃষ্টি হলো। এবার এখানে প্রতিটি ক্রোমোজোম শব্দটা যদি না থাকতো, যে আপত্য কোষের ক্রোমোজোমগুলি কটি ডিএনএ অনুকুণ্ডলীকৃত হয়ে হতো, তখন আমরা 46 বলতে পারতাম, কিন্তু এখানে কি বলছে, প্রতিটি ক্রোমোজোম, তাহলে এক একটা ক্রোমোজোম এক একটা ডিএনএ থেকে হয়, তাহলে এখানে উত্তর হবে কি, বি। মাইটোসিস থেকে আগেও কিছু আলোচনা করা হয়েছে, আজকেও কিছু আলোচনা করলাম, তো এই প্রশ্নেতে আর কিছু এক্সট্রা বলছি না, আপাতত এইটুকুই মনে রাখো। পরের প্রশ্ন, কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ কি হতে হবে, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বি আর আর শব্দটা দেখতে পাচ্ছি, এই যে বি পাচ্ছি আর আর পাচ্ছি, তাহলে এখানে বি বলতে ব্ল্যাক, আর আর মানে এখানে হচ্ছে রাফ, আর এই ব্ল্যাকের আমরা বি শব্দটাকে পাচ্ছি, বি, আর এখানে আর শব্দটাকে পাচ্ছি, এই আর লেটারটা পাচ্ছি, এর দ্বারাই তাহলে বোঝা যাচ্ছে যার যে লেটারটাকে আমরা ব্যবহার করছি, তাহলে সেটাই কি, সেটাই হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, তাহলে এখানে এই ব্ল্যাকটা হচ্ছে প্রকট।
এই প্রকট বলেই এটা ব্যবহার করা হচ্ছে, এর বি হিসাবে ব্যবহার করছে। রাফটা তাহলে বুঝতে পারছি এখানে প্রকট। তাহলে রাফ বলতে এখানে কি অমসৃণ, আর ব্ল্যাক তো কালো। তাহলে এরা কি বলতে বলছে, কালো বর্ণ আর অমসৃণ লোমযুক্ত। গিনিপিগের জিনোটাইপ কি হবে? এবার যদি এটা তো প্রকট বৈশিষ্ট্য পেলাম, তাহলে এর প্রচ্ছন্ন যেগুলো পেতাম, প্রচ্ছন্ন, তাহলে এই বি ছিল, এটা ছোট বি পেতাম, আর এখানে বড় আর ছিল, এখানে ছোট আর পেতাম। আর এই বিটা এখানে কালো ছিল, এটা সাদা, আর এটা আর ছিল, তাহলে এটা হচ্ছে কি মসৃণ। ওটা অমসৃণ ছিল, এটা মসৃণ। তাহলে আমরা একটা জিনিস জানি যে প্রচ্ছন্ন শুধুমাত্র একটা কন্ডিশনেই প্রকাশ পায়, সেটা হচ্ছে হোমোজাইগাস। তাহলে প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো শুধুমাত্র হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পায়। আর যখন প্রকট বৈশিষ্ট্যগুলো হবে সেগুলো সব অবস্থাতেই, সেটা হোমোজাইগাসেতেও হতে পারে, আবার হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পেতে পারে। তাহলে এটা হোমোজাইগাস, হেটেরোজাইগাস উভয় অবস্থাতেই কিন্তু প্রকাশ পায়। এবার এখানে বলছে কালো বর্ণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কালো বর্ণ হতে গেলে যে দুটোই বড় হাতের বি থাকতে হবে এমন কোনো মানে নেই, কারণ এটা তো প্রকট বৈশিষ্ট্য, এটা হেটেরোজাইগাস অবস্থাতেও প্রকাশ পায়। তাহলে আমরা বলতে পারি কমপক্ষে একটা বি থাকতেই হবে, একটা ছোট হাতের বি থাক, সমস্যা নেই। আর অমসৃণ লোমযুক্ত হলে একই ব্যাপার, কমপক্ষে একটা আমাদের বড় হাতের আর থাকতেই হবে। বাকি কি, যে এটা বড় হাতের বি থাকতেও পারে, এটা বড় হাতের আর থাকতেও পারে, তাও হবে। আবার যদি দেখি এটা ছোট হাতের বি আর এটা বড় হাতের আর, সেটাও হতে পারে। আবার এটা বড় হাতের বি কিন্তু এটা ছোট হাতের আর, সেটাও হতে পারে। আবার এটাও ছোট হাতের বি, এটাও ছোট হাতের আর, সেটাও হতে পারে। সব কন্ডিশনেই হবে। আর বাকি জায়গাগুলো তো আমরা জানি যে প্রথমে বলেই নিয়েছি যে আমি একটা বড় হাতের বি লাগবেই, একটা বড় হাতের আর লাগবে। আর এইগুলো কি দেখলাম, বাকিগুলো কি হতে পারে সেগুলোকে এইগুলো দেখলাম। তাহলে এখানে বড় বি, এখানে বড় আর, এখানে বড় বি, এখানে বড় আর। তাহলে এই সমস্ত কন্ডিশনগুলো কিন্তু হতে পারে। আর তাছাড়াও আমরা এসব না করেও এখান থেকে বুঝতে পারতাম যে এখানে প্রথমেই দেখছি বড় বি ছোট বি, তাহলে যেহেতু বড় বি ছোট বি আছে, এই বিয়ের জন্য কালো হতেই পারে। কিন্তু এখানে দুটো বড় বি, এর জন্য কালো, আর বড় আর ছোট আর, হ্যাঁ এর জন্যে অমসৃণ। তাহলে উত্তর এটাই হবে। পরবর্তী অপশনগুলো কেন হতো না? তাহলে এটা বড় বি, এর জন্য কালো হতো, কিন্তু এই যেহেতু দুটোই ছোট আর রয়ে গেছে, তাহলে আর মসৃণ হতো না, এটা অমসৃণ হতো না, এটা মসৃণ হয়ে যেত, তাই জন্য এটা হবে না। পরের অপশান যদি দেখি এই দুটোই ছোট হাতে বি, তাই কালো হবে না, সাদা হয়ে যাবে, তার জন্য এটা হচ্ছে না। এটা দুটো, একটা বড় বি একটা ছোট বি, হ্যাঁ কালো হতে পারে, কিন্তু পরেই দেখতে পাচ্ছি আর দুটোই ছোট হাতে, তাহলে এটা মসৃণ হয়ে যাবে, তার জন্য এটা হবে না। পরের প্রশ্ন, নিচের কোন দুটিকে মেন্ডেল প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য হিসাবে নির্বাচন করেছিলেন তা স্থির করো। এবার মটর গাছের যে 7 জোড়া বৈশিষ্ট্য, এই 7 জোড়া বৈশিষ্ট্য কোনটা প্রকট কোনটা প্রচ্ছন্ন, এটা আমরা মনে রাখার উপায় সহ এটা আলোচনা করেছি আগের ভিডিওতে। তো এবার হয়তো সেটা 17 হয়তো প্রশ্নে বা 18-তে ছিল প্রশ্নটা, তখন আলোচনা করা হয়েছে, তো সেটা এখানে আর আলোচনা করছি না। তাহলে এখানে শুধুমাত্র কি, যে শুধু উত্তরটা বলে দেবো, আর এই প্রশ্নটা যদি রিভিশন দেওয়ার থাকে তাহলে সেখান থেকে তোমরা দিয়ে নিতে পারো। তাহলে এবার কি অপশান ই কি বলছে, ফুলের বর্ণ বেগুনি। হ্যাঁ কি বলেছিলাম, যে যেগুলো ভালো বৈশিষ্ট্য, যেগুলো গাছের জন্য গুরুত্বপূর্ণ, সেই সব বৈশিষ্ট্যগুলো আমরা মনে রাখছিলাম যে প্রকট। যে আসলে এই কারণেই যে হয় এটা নয়, এটা মনে রাখার একটা উপায়, এটা একটা ট্রিক্স, যে সেগুলো প্রকট, আর আমাদের জন্যও ভালো সেগুলো প্রকট, আর অন্যগুলো প্রচ্ছন্ন। তাহলে ফুলের বর্ণ বেগুনি, বেগুনি হলে পতঙ্গ দ্বারা আকৃষ্ট বেশি হবে, তো তার জন্য ফুলের বর্ণ বেগুনিটা প্রকট। কিন্তু এরা জানতে চাইছে কি প্রচ্ছন্ন, তাহলে এটা তো উত্তর হচ্ছে না। ফুলের অবস্থান কাক্ষিক বলছে, এটাও প্রকট বলা আছে, এটাও হচ্ছে না। বেশ, এবার কাণ্ডের দৈর্ঘ্য খর্ব, হ্যাঁ খর্ব একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। আর পরিণত বীজের আকার কুঞ্চিত, হ্যাঁ এটাও একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে এখানে উত্তর কি হবে, উত্তর হবে অপশন বি। এখানে আর বাকিগুলো আলোচনা করলাম না, বেশ, যেহেতু এটা আগে সবগুলোই বলা আছে।
পরের প্রশ্ন, হিমোফিলিক পুত্র ও স্বাভাবিক কন্যা রয়েছে এমন পিতামাতার সম্ভাব্য জিনোটাইপ কি হতে পারে তা নিচেরগুলি থেকে নির্ধারণ করো। তাহলে এখানে যেটা দেখব সেটা হচ্ছে কি বংশগত রোগ। বংশগত রোগ, এই বংশগত রোগ আমাদের ক্লাস 10-এর সিলেবাসে যেগুলো আছে সেটা কি আছে, একটা হচ্ছে অটোজোমাল অর্থাৎ অটোজোম ঘটিত, অটোজোমাল, আর একটা হচ্ছে সেক্স ক্রোমোজোমাল বা সেক্স ক্রোমোজোম ঘটিত। বা এটাকে অ্যালোজোম ঘটিতও বলতে পারি, সেক্স ক্রোমোজোমকে অ্যালোজোমও বলা হয়। এবার এই অটোজোমাল যে রোগটা আছে সে রোগটা কি, থ্যালাসেমিয়া। থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া সম্পর্কে কোনোদিন আলোচনা করা হবে, তবে আজকে মনে রাখতে পারো যে এটা 11 নম্বর আর 16 নম্বর এই দুটো ক্রোমোজোমের ত্রুটির কারণে থ্যালাসেমিয়া হয়। 11 নম্বরে ত্রুটির কারণে যদি হয় তাহলে সেটাকে বলবো বিটা থ্যালাসেমিয়া, আর 16 নম্বর ত্রুটির কারণে যদি হয় তা সেটাকে বলবো আলফা থ্যালাসেমিয়া। আপাতত এখান থেকে এটা মনে রাখো আজকের প্রশ্ন থেকে। আর সেক্স ক্রোমোজোমাল দুটো রোগ আছে, একটা হচ্ছে বর্ণান্ধতা আর একটা হচ্ছে হিমোফিলিয়া। আর এই দুটো রোগই এক্স ক্রোমোজোম ঘটিত, দুটো রোগই এক্স ক্রোমোজোম ঘটিত। এবার এখানে দেখছি কি যে একটা এইচ, এটা একটা লাইন আছে, তারপর আবার একটা লাইন আছে, একটা ছোট হাতের এইচ। তার মানে এখানে বোঝানো হচ্ছে যে বড় হাতের এইচটা এটা হচ্ছে স্বাভাবিক জিন, এটা হচ্ছে স্বাভাবিক জিন, আর যেটা ছোট হাতের এইচ সেটা হচ্ছে ত্রুটিপূর্ণ, সেটা ত্রুটিপূর্ণ জিন। আর আমরা আরেকটা মনে রাখবো, যখনই এক্স ক্রোমোজোমাল কোনো রোগ হবে তো সেটা ক্রিস ক্রস উত্তরাধিকার দেখাবে। ক্রিস ক্রস সাধারণত পিতার থাকলে কন্যার এবং মাতার থাকলে পুত্রের, এটা হবে। তাহলে এখানে হিমোফিলিক পুত্র, তাহলে হিমোফিলিক যদি পুত্র হয় তাহলে তার একটা ওয়াই ক্রোমোজোম থাকবে, আর তার এক্স ক্রোমোজোমে যে এইচটা থাকবে সেটা অবশ্যই ত্রুটিপূর্ণ হতে হবে, কারণ সে হিমোফিলিক। তাহলে বুঝতেই পারছি তার একটা যেটা থাকবে সেটা হচ্ছে কিন্তু এইচ, আর এরকম করে দাগ দিয়ে এটা বোঝাচ্ছি যেটা এক্স ক্রোমোজোম। ঠিক আছে, আমি নিচে আরেকবার লিখি যে এটা হচ্ছে ওয়াই ক্রোমোজোম, আর ওয়াই ক্রোমোজোমে তো থাকে না, তার জন্যে ওয়াই ক্রোমোজোমে কি থাকে না, ওয়াই ক্রোমোজোমে ওই হিমোফিলিয়া বৈশিষ্ট্যটা থাকে না, মানে হিমোফিলিয়া যে বৈশিষ্ট্যটা যার জন্য হিমোফিলিয়া হচ্ছে যে জিনটা, তো সেই জিনটা কিন্তু ওয়াই ক্রোমোজোমে থাকে না, সেটা এক্স ক্রোমোজোমে থাকে। তো তার জন্য এইটা বলছি এক্স ক্রোমোজোম, আর যেহেতু হিমোফিলিক পুত্র তাহলে সেটা তার ত্রুটিপূর্ণ, তাই ছোটো হাতের এইচ থাকবে। তাহলে এই যে পুত্রটার কথা হচ্ছে তাহলে সেই পুত্রটার এটা কিন্তু জিনোটাইপ। আর জিনোটাইপ মানে হচ্ছে কি জিনগত সমন্বয়, জিনগত সমন্বয়। তাহলে যে জিনগত সমন্বয়ের কারণে কোনো একটা বৈশিষ্ট্য, একটা ফিনোটাইপ প্রকাশ পায়, তো সেটা কি বলছি জিনোটাইপ। তাহলে এটা জিনোটাইপ হলো। এবার বলছি কি স্বাভাবিক কন্যা, তাহলে স্বাভাবিক কন্যা হতে গেলে কি হতে হবে, তাহলে স্বাভাবিক কন্যা হতে গেলে তার এইচ থাকবে, এটা এক্স ক্রোমোজোমে স্বাভাবিক, আর একটা এইচ থাকবে সেটাও স্বাভাবিক থাকবে এক্স ক্রোমোজোমে। অর্থাৎ যেহেতু কন্যা তাহলে তার দুটো এক্স ক্রোমোজোম থাকবে, তাই এই একটা এক্স ক্রোমোজোম, এই একটা এক্স ক্রোমোজোম। আর যেহেতু স্বাভাবিক বলেছে তাহলে এটাতেও স্বাভাবিক জিন থাকবে, এটাতেও স্বাভাবিক জিন থাকবে। তাহলে এটা হচ্ছে সেই কন্যাটার জিনোটাইপ। তাহলে এই যে পুত্র আর কন্যা যেটা হলো, তো তাদের পিতামাতা কী হবে, অবশ্যই বোঝা যাচ্ছে যে এইটা যে কন্যা তার দুটোই যেহেতু স্বাভাবিক জিন ছিল, তাই তার পিতা কিন্তু স্বাভাবিক ছিল। এই হচ্ছে ওয়াই ক্রোমোজোম, আর এটা হচ্ছে পিতার এক্স ক্রোমোজোম। কারণ এর যে দুটোই স্বাভাবিক জিন পেয়েছে, একটা মাতার দেহ থেকে পেয়েছে আর একটা পিতার দেহ থেকে পেয়েছে, তাহলে আর পিতার দেহে যেহেতু এই যে স্বাভাবিক এক্স ক্রোমোজোম আছে, হ্যাঁ এক্স ক্রোমোজোম আছে, তার জন্য সে স্বাভাবিক পেয়েছে। এবার এটা পিতার,
এবার যদি মাতার কথা বলি তাহলে কি হবে, তাহলে দেখতে পাচ্ছি যে তার পুত্র কিন্তু আক্রান্ত, তাহলে অবশ্যই তার মাতার একটা ক্রোমোজোম ছিল ত্রুটিপূর্ণ, আর একটা ক্রোমোজোম ছিল স্বাভাবিক। স্বাভাবিক কেন? কারণ তার কন্যা পেয়েছে। তাহলে এইটা হচ্ছে মাতার জিনোটাইপ। তাহলে এই দুটো হবে উত্তর। তাহলে এখানে প্রথম একটা, হ্যাঁ এটা তো ঠিক আছে, কিন্তু এটা পিতাটাকেও হিমোফিলিক করে দিয়েছে, এটা হবে না। তো এখানে ক্ষেত্রে কি হয়েছে, এখানে সবাই একদম স্বাভাবিক করে দিয়েছে। তাহলে এদের ক্ষেত্রে এরকম যদি কন্ডিশন হতো, কারোর হিমোফিলিয়া থাকতো না, তাহলে এটাও হবে না। তো এখানে যদি দেখি যে এক্ষেত্রেও এই যে পিতাটাকে কি করে দিয়েছে যে হিমোফিলিক, না সেটাও নয়, পিতা স্বাভাবিক ছিল অবশ্যই। আর তাহলে উত্তর কি হচ্ছে, অপশন ডি। পরের প্রশ্ন, আমাদের দেশে পার্থেনিয়াম, পার্থেনিয়াম একটা কি, পার্থেনিয়াম একটা উদ্ভিদ, এটা আমাদের দেশে না, বাইরে থেকে এসে আমাদের এখানে জলবায়ু মানিয়ে নিয়ে এখানে বড় হচ্ছে, বাইরের একটা প্রজাতি, যেটা হচ্ছে কি পার্থেনিয়াম। তাহলে এটা একটি বহিরাগত প্রজাতি। এটি যেখানে জন্মায় সেখানে অনেক দেশীয় প্রজাতি উদ্ভিদ বাঁচতে পারে না, দেশীয় উদ্ভিদ প্রজাতি কিন্তু বাঁচতে পারছে না। তাহলে এটি ডারউইন তত্ত্বের একটি প্রতিপাদ্যকে প্রতিষ্ঠা করে, প্রতিপাদ্যটি শনাক্ত করো। তাহলে ডারউইনের যে আমরা যে বিভিন্ন তত্ত্বগুলো দেখেছিলাম তার মধ্যে একটা হচ্ছে কি, যে সংগ্রাম, সংগ্রামের প্রশ্ন আগের দিনও পেয়েছি, সংগ্রাম। তাহলে সংগ্রাম তিন প্রকারের দেখেছিলাম, একটা হচ্ছে কি অন্ত, অন্তঃপ্রজাতিক, আর লিখলাম না, শুধু লিখলাম অন্ত। একটা আন্তঃপ্রজাতিক, এটা আবার প্রজাতিকটা লিখলাম না। আর একটা হচ্ছে প্রতিকূল পরিবেশের সাথে। তাহলে এখানে বুঝতে পারছি যে একটা প্রজাতি, এই যে পার্থেনিয়াম একটা প্রজাতি, আর এই দেশীয় একটা প্রজাতি, তাহলে দুটো প্রজাতির কথা হচ্ছে, এখানে প্রতিকূল কোনো পরিবেশের কথা হচ্ছে না। তাহলে এখানে উত্তর কিন্তু প্রতিকূল পরিবেশটা হচ্ছে না, এই যে পরিবেশের সঙ্গে সংগ্রাম, না এটা হচ্ছে না। আবার দেখতে পাচ্ছি এটা একটা প্রজাতি, আর দেশীয় প্রজাতিটা এটা 2 নম্বর প্রজাতি, তাহলে দুটো প্রজাতি আছে। তাহলে দুটো প্রজাতি থাকলে এই যে আন্তটা আলাদা প্রজাতি, আলাদা প্রজাতি, আর যেটা অন্ত হবে সেটা একই প্রজাতি। তাহলে এখানে এই যে সংগ্রামটা কার সাথে হচ্ছে, এই যে দেশীয় প্রজাতিগুলো নিজেদের মধ্যে সংগ্রাম করছে, না সেটা তো নয়, এই পার্থেনিয়াম এসেছে বলে দেশীয় প্রজাতিগুলো বাঁচতে পারছে না, তাহলে সংগ্রামটা এই পার্থেনিয়ামের সাথে দেশীয় প্রজাতি, তাহলে দুটো আলাদা আলাদা প্রজাতির। তাহলে এখানে উত্তর কী হবে, উত্তর হবে আন্তঃপ্রজাতিক সংগ্রাম, এটাও তো নয়। আর নতুন প্রজাতির উৎপত্তি তো এটা নয়। তাহলে উত্তর কী হবে, অপশন বি। পরের প্রশ্ন, মিলার আর উরে তাদের পরীক্ষায় প্রাণ সৃষ্টির কতকগুলো প্রাথমিক উপাদান সংশ্লেষ করতে সক্ষম হন, সেগুলোর মধ্যে কোনগুলো অ্যামাইনো অ্যাসিড ছিল তা শনাক্ত করো। এখানে একটা যেই দেখি যে ওপারিন, ওপারিন একটা হাইপোথেসিস দিয়েছিল, এটা যেটা এখন থিওরি, যে ওপারিন একটা হাইপোথেসিস দিয়েছিল যেটা হচ্ছে কি কেমোজেনি, কেমোজেনি, যে কিভাবে ওই বিজারকধর্মী পরিবেশে প্রথম জীবের সৃষ্টি হয় তার একটা থিওরি কে দিয়েছে, ওপারিন। আর ওপারিনের এই থিওরিটাকে যে সমর্থন করেছে সে হচ্ছে কি হ্যালডেন। এবার এই যে কেমোজেনি, যে কীভাবে জীব সৃষ্টি হচ্ছে, যে অজৈব বস্তু থেকে কিভাবে জীব সৃষ্টি, তাহলে কেমোজেনিটা কি, অজৈব বস্তু থেকে জীব সৃষ্টি। কোথায় হয়েছিল এটা, এটা কোথায় হয়েছিল, এটা সমুদ্রে হয়েছিল। তখন বায়ুমণ্ডল কেমন ছিল, বিজারক ধর্মী। এবার এটা যে এইভাবেই হয়েছে সেটা পরীক্ষাগারে প্রমাণ, পরীক্ষাগারে প্রমাণ কারা দিয়েছে, মিলার ও উড়ে। তাহলে এনারা কি করেছেন, যে পরীক্ষাগারে বিভিন্ন উপাদান নিয়ে, যেমন হাইড্রোজেন, মিথেন এবং অ্যামোনিয়া, এটা নির্দিষ্ট অনুপাতে নিয়ে, এটা 1 অনুপাত, এটা 2 অনুপাত এবং এটা 2 অনুপাত নিয়ে পরীক্ষা করেছেন, এবং পরীক্ষা করে কিছু জৈব যৌগ তিনি আবিষ্কার করতে পারেন, কিছু জৈব যৌগ আবিষ্কার করেছেন, জৈব যৌগ আবিষ্কার করেছেন। তো যার দ্বারা তারা প্রমাণ করেন, হ্যাঁ কীভাবে, যে সেম
সিচুয়েশনটা দিয়ে, এখানে যেরকম পরিবেশ ছিল সেরকম পরিবেশ পরীক্ষাগারে দিয়ে কিন্তু এটা তৈরি করেছেন। তার দ্বারা প্রমাণ করেছেন যে হ্যাঁ, ওপারিন যে তত্ত্বটা দিচ্ছে যে কেমোজেনি, সেই মতবাদটা ঠিক। এবং এই কেমোজেনি মতবাদটাই এই জীব সৃষ্টির প্রধান যে একটা পদ্ধতি, সেটা আমাদের একসেপ্টেড, কিন্তু যে এখন ওটাই বলা হয় যে এইভাবেই জীবের সৃষ্টি হয়েছে। তাহলে এখানে যেসব যৌগগুলো আবিষ্কার হয়েছিল তার মধ্যে এখানে কি বলতে বলেছে, যে এই অ্যামাইনো অ্যাসিডটাকে শনাক্ত করতে বলেছে। তাহলে এখানে কি দেখছি, ল্যাকটিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিড, এগুলো তো অ্যাসিড, তাহলে এটা উত্তর হচ্ছে না। ইউরিয়া অ্যাডেনিন, অ্যাডেনিন একটা নাইট্রোজেন বেস আর ইউরিয়া তো একটা জৈব যৌগ, এটা উত্তর হচ্ছে না। এরপর কি আছে, গ্লাইসিন, এটা একটা অ্যামাইনো অ্যাসিড, অ্যালানিন এটাও একটা অ্যামাইনো অ্যাসিড। তাহলে এই গ্লাইসিন, অ্যালানিন এইগুলো কিন্তু তারা তৈরি করতে সক্ষম হয়েছিলেন। তাহলে এখানে উত্তর হবে কি সি, এটা তো উত্তর হচ্ছে না। পরের প্রশ্ন, নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে তা স্থির করো। এই মৌমাছির নৃত্য থেকেও আগের দিন একটা প্রশ্ন ছিল, তো সেখানে বলা হয়েছিল এই যে ওয়াগল নৃত্য বা ওয়াগটেল নৃত্য, এই নৃত্যটা কীরকম, ইংরেজি অক্ষর 8-এর মতো। এবার এটা ছাড়াও আরেকটা নৃত্য আছে যেটাকে কি বলছি, চক্রাকার, চক্রাকার নৃত্য। তাহলে এটা চক্রাকারে নৃত্য করে। তাহলে এই ওয়াগল নৃত্যটা কখন করে, যখন দেখা যায় যে ফুলের যে উৎসটা, যেখানে ফুল এর সন্ধান তারা পেয়েছে, সেটা যদি দেখে যে একটু দূরে, তাহলে একটু দূরে। আর যদি দেখি যে কাছে, খুব কাছে যদি থাকে, তাহলে তখন সেটা চক্রাকার নৃত্য হবে। যদি কাছে থাকে তাহলে সেটা চক্রাকার নৃত্য। তাহলে এর মাধ্যমে তারা কি করে, যে কোনো একটা মৌমাছি সে যদি সন্ধান পায় এই ফুলের, তাহলে তার যে অন্যান্য যে শ্রমিক মৌমাছিগুলো আছে তাদের কাছে বার্তা পৌঁছায় যে এখানে রয়েছে। তো এটা তাদের যোগাযোগের একটা মাধ্যম। তাহলে বলছে যেটা কেন করে, এই নৃত্য কেন করে, তো তার উত্তর তো এখানেই বলা হলো। এবার এখানে দেখা যাক যে প্রজনন সঙ্গী খোঁজা, না এর জন্য তো নয়। পরের অপশন কি বলছে, অন্যান্য শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ আর দূরত্ব জানানো। তাহলে দূরত্ব কাছে হলে চক্রাকার, আর দূরত্ব দূরে হলে ওয়াগল নৃত্য। তাহলে এখানে উত্তর হবে অপশন বি। নতুন মৌচাক স্থান নির্বাচন না, সম্ভাব্য শত্রুর আক্রমণ এড়ানো তাও না, তাহলে কি, যে এটা এই যে মৌচাক থেকে খাদ্যের উৎসটা জানিয়ে দেয় বাকিদের। পরের প্রশ্ন, নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্য তা শনাক্ত সঠিক তথ্য তা শনাক্ত করো। হ্যাঁ, তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ, এই বায়োস্ফিয়ারের রিজার্ভের নাম আমরা আগের দিন থেকে শুরু করেছি জানতে। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভ একটা বড় এরিয়া যেখানে বিভিন্ন উদ্ভিদ প্রাণী তাদের সংরক্ষণ করা হয়। তাহলে একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে আঁকি যে এটা যদি একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, তাহলে তার একাধিক অঞ্চল আছে। আমি বাইরেও আঁকি, এটা এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ টোটালটা। তাহলে এটা যদি বায়োস্ফিয়ার রিজার্ভ হয়, তাহলে এই যে অঞ্চলটা, তাহলে এই অঞ্চলটাকে বলবো ট্রানজিশন রিজিয়ন, ট্রানজিশন। এটাকে বলবো বাফার রিজিয়ন, আর এটাকে বলবো কোর অঞ্চল। তাহলে এই ট্রানজিশন রিজিয়নে এই জায়গায় কিন্তু সাধারণ মানুষ বসবাস করে, সেখানে তাদের পশুপালন, সেখানে বন থেকে তাদের যা সংগ্রহ করা কাঠ, মধু সংগ্রহ করা, সব এখানে অ্যালাউ। এবার এখানে যে বাফার রিজিয়ন, তাহলে এই জায়গাটা কিন্তু এর থেকে বেশি রেস্ট্রিক্টেড, আর এখানে অনুমতি ছাড়া প্রবেশ করা যায় না। আর এটা সব থেকে বেশি রেস্ট্রিক্টেড, এখানে প্রবেশ করাই যায় না, সেটা হচ্ছে কি কোর অঞ্চল। তাহলে এইটা একটা কি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এই বায়োস্ফিয়ার রিজার্ভ খুব বড় একটা অঞ্চল হয়, যেখানে কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যে এখানেই ন্যাশনাল পার্ক, এখানেই অভয়ারণ্য বা স্যাংচুয়ারি, তো এইগুলো কিন্তু এখানে থাকে। তাহলে স্যাংচুয়ারি বা ন্যাশনাল পার্ক এগুলো কোথায় থাকে, এগুলো বায়োস্ফিয়ার রিজার্ভেই থাকে। তাহলে এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতে টোটাল আছে কটি, 18টি। তো বলেছিলাম এগুলো এক একটা প্রশ্ন আসলে আমরা কিছু মুখস্থ করতে থাকবো। তো তার মধ্যে আগের দিন আমরা কিন্তু 3টে আলোচনা করেছিলাম, বায়োস্ফিয়ার রিজার্ভ 3টে আলোচনা করেছিলাম, তো সেগুলো আজকে রিভিশন দিই। যারা আগের দিন পড়েছো তারা মনে মনে বলতে পারো যে 3টি কী কী। এবার একটা আছে পশ্চিমবঙ্গেই, যেটা হচ্ছে কি সুন্দরবন, সুন্দরবন। তাহলে এটা কোথায় আছে, এটা ওয়েস্ট বেঙ্গলে আছে। বেশ, আর কি পড়েছিলাম, আর পড়েছিলাম নন্দা দেবী। তাহলে নন্দা দেবী কোথায় আছে, এটা আছে উত্তরাখণ্ডে।
এছাড়াও আর কি দেখেছিলাম, আর পড়েছিলাম নীলগিরি, নীলগিরি বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এটা কোথায় আছে? কর্ণাটক, কেরালা আর তামিলনাড়ু। তাহলে এই অঞ্চলে কিন্তু রয়েছে। তাহলে এই তিনটে আমরা বায়োস্ফিয়ার রিজার্ভ মনে রেখেছিলাম 18টার মধ্যে থেকে। তাহলে আজও তিনটে মনে রাখবো। তো এরকম করে প্রতিদিন যখন নতুন প্রশ্ন আসবে তিনটে করে মনে রাখতে রাখতে যাবো এবং আগেরগুলো রিভিশন দেবো। তো এইভাবে আমরা 18টা মনে রাখবো। তাহলে বায়োস্ফিয়ার রিজার্ভের আজকে যেটা পড়বো, পশ্চিমবঙ্গেরই একটা প্রতিবেশী একটা রাজ্য যেটা হচ্ছে ওড়িশা। তাহলে সেখানে একটা দেখা যায়, সেটা হচ্ছে কি শিমিলিপাল। তাহলে শিমিলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, তাহলে এটা কোথায়? এটা ওড়িশা, ওড়িশা। বেশ, এটা ছাড়াও আর একটা পড়বো, তো সেটা কি? কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা এটা কোথায় আছে? এটা আছে সিকিমে। আরেকটা পড়বো মানস, সেটা কোথায় আছে? সেটা আছে আসামে। তাহলে আপাতত কটা পড়া হলো? 6টা। এখানে 3টে, 4, 5 আর এই 6। এবার এখানে প্রশ্ন কি ছিল, যে নিচের কোনটি বায়োস্ফিয়ার রিজার্ভ সম্পর্কিত সঠিক তথ্যতা শনাক্ত করো। প্রথমে কি বলা হচ্ছে? বাস্তুতন্ত্রের সংরক্ষণের সঙ্গে, বাস্তুতন্ত্রের যে সংরক্ষণ তার সাথে সাথে স্থানীয় মানুষ ও অন্যান্য জীব সম্প্রদায়ের সংরক্ষণ। হ্যাঁ, তাহলে এটা তো অবশ্যই উত্তর হবে। পরের অপশানগুলো ছিল জাতীয় উদ্যান এবং অভয়ারণ্য বায়োস্ফিয়ার রিজার্ভের অন্তর্ভুক্ত নয়। তো সেটা তো বলাই হয়েছে যে এর মধ্যে এই জাতীয় উদ্যান আর অভয়ারণ্য দুটোই বায়োস্ফিয়ার রিজার্ভের মধ্যেই থাকে। তাহলে এটাও তো হচ্ছে না। বেশ, তাহলে বাস্তুতন্ত্র সংরক্ষণে স্থানীয় মানুষের উপস্থিতি ও অংশগ্রহণ অনুমোদিত নয়, না এটা মোটেই নয়। যে বাস্তুতন্ত্র সংরক্ষণের জন্য স্থানীয় মানুষ কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করে, তার উদাহরণ কি আমরা দেখেছি, যে একটা হচ্ছে জেএফএম, জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এবং পিবিআর, পিপল বায়োডাইভার্সিটি রেজিস্টার। তাহলে প্রথম একটা জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট কোথায়? আরাবাড়ি অরণ্য। শ্রী অজিত কুমার বন্দ্যোপাধ্যায় এটা করেছিলেন। বেশ, এর আকার সাধারণত একটি অভয়ারণ্য থেকে ছোট হয়, এর মধ্যেই অভয়ারণ্য থাকে, তাহলে এর আকার এমনিতেই অভয়ারণ্য থেকে অনেক বড় হবে। বেশ, তাহলে এখানে উত্তর কী হলো? অপশন এ। পরের প্রশ্ন, নিচের কোন জোটটি সঠিক নয় তা স্থির করো। এ বলছে কি চোরা শিকার গরিলার বিপন্নতা বৃদ্ধি করে। হ্যাঁ, গরিলা বিপন্ন, তার একটা প্রধান কারণ অবশ্যই চোরা শিকার। তাই বলছে কোনটি সঠিক নয় তা স্থির করতে, তাহলে এটা তো হচ্ছে না। তাহলে অবশ্যই যে গরিলার বিপন্নতার একটা প্রধান কারণ হচ্ছে কি চোরা শিকার। যে কোনো আমাদের বন্য প্রাণ যেগুলো বিলুপ্তির একটা প্রধান কারণ কিন্তু চোরা শিকার, কারণ তাদের থেকে কিছু উপাদান যেগুলো সংগ্রহ করার জন্য তারা এগুলোকে শিকার করে। বেশ, এবার কি বলা হচ্ছে? বহিরাগত প্রজাতি, বাইরে থেকে আসা প্রজাতি, ল্যান্টেনা আর তেলাপিয়া। তেলাপিয়া তো একটা মাছ আমরা জানি, অবশ্যই এটা আমাদের এখানকার নয়, বাইরে থেকে আনা। বা ল্যান্টেনা এটা একটা কি উদ্ভিদ, তাহলে এটাও একটা বহিরাগত প্রজাতি। তাহলে কি বলছে? বহিরাগত প্রজাতি, এই দুটোর কথা বলেছে। হ্যাঁ, তাহলে এটাও সঠিক, কিন্তু এখানে বলছে সঠিক নয়, তাহলে এটা উত্তর হবে না। হটস্পট নির্ধারণ, হটস্পট, এই হটস্পটটা যখন আমরা পড়েছিলাম যে হটস্পট কি, তাহলে হটস্পট একটা অঞ্চল যেখানে কি হয়? হটস্পট একটা অঞ্চল যেখানে এক হচ্ছে এন্ডেমিক, এন্ডেমিক, আর দুই হচ্ছে এন্ডেঞ্জার্ড প্রজাতি থাকে। বেশ, এন্ডেমিক মানে কি? আঞ্চলিক, অর্থাৎ এমন কিছু প্রজাতি যেগুলো সেই বিশেষ অঞ্চলেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। আর এন্ডেঞ্জার্ড মানে মানে তারা বিপন্ন, মানে তারা খুব দ্রুত হারে হারিয়ে যেতে বসেছে। তো সেই রকম অঞ্চল, সেই যেরকম অঞ্চলে এরকম প্রচুর আঞ্চলিক প্রজাতি আছে আর সেগুলো বিপন্ন, তাহলে সেই অঞ্চলগুলোকে আমরা কি বলি? হটস্পট। তাহলে এরকম হটস্পটের সংখ্যা পৃথিবীতে আছে, বিভিন্ন বইয়ে থাকে কি 34টি, কিন্তু নতুন আপডেট যদি দেখি তাহলে 36টি, এটা বেড়েছে দুটো, 36টি। তাহলে এরকম ভারতে কতগুলি আছে? তাহলে ভারতে আছে 4টি। 4টি কী কী? একটা হচ্ছে পূর্ব হিমালয়, দুই হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা, আর 3 হচ্ছে পশ্চিম পর্বতমালা ও শ্রীলঙ্কা একসাথে জুড়ে দিই, শ্রীলঙ্কা। মানে এই সবটা নিয়ে একটা বাস ফিরে যায়, পশ্চিমঘাট পর্বতমালা ও শ্রীলঙ্কা। আর কি? আর সুন্দারল্যান্ড,
আর ইন্দো বার্মা। তাহলে এগুলো মনে রাখবো যে এই 4টে বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে আছে। আর সেখানে প্রজাতিগুলো কী হবে, এন্ডেমিক অর্থাৎ আঞ্চলিক হবে, 15টির বেশি সংবহন করাযুক্ত। 15টির বেশি, এর বেশি কীরকম সংবহন কলাযুক্ত প্রজাতি থাকতে হবে। আর তার মধ্যে 75% কী হতে হবে, বিপন্ন হতে হবে, তবে সেটাকে একটা বায়োডাইভার্সিটি হটস্পট বলে গণ্য করা হবে। তাহলে এবার কি দেখতে পাচ্ছি যে হটস্পট নির্ধারণ স্থানীয় প্রজাতি মানে কি বলছি, এন্ডেমিক, আর বিপন্ন প্রজাতি মানে এন্ডেঞ্জার্ড। হ্যাঁ, এই দুটোই তো সত্য হটস্পট নির্ধারণের, তাহলে উত্তর হবে সি। আর ডি অপশন কি বলছে, গ্রিন হাউস গ্যাস ইউট্রোফিকেশন। না, গ্রিন হাউস গ্যাস তো বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে গ্রিন হাউস গ্যাসের সৃষ্টি হয়। আর ইউট্রোফিকেশন এটা জল দূষণ ঘটায়, জল দূষণ ঘটায়। পরের প্রশ্ন, নিম্নলিখিত ব্যাঘ্র প্রকল্পগুলোর মধ্যে কোনটি আমাদের রাজ্যে অবস্থিত তা স্থির করো। এই দুটো ব্যাঘ্র প্রকল্প আমাদের পশ্চিমবঙ্গের, আমরা আগের দিন পড়েছিলাম, দুটো এলিফ্যান্ট রিজার্ভও পড়েছিলাম। তো আজকে আপাতত দেখি যে কোন কোনগুলো আছে। একটা হচ্ছে বন্দিপুর, তাহলে বন্দিপুর কি একটা টাইগার রিজার্ভ, তাহলে এটা কোথায় আছে, এটা আছে কর্ণাটক। শিমিলিপাল আজকেই বললাম যে কী হিসাবে, একটা বায়োস্ফিয়ার হিসাবে, তো এটাও এটা টাইগার রিজার্ভ, তাহলে এটা কোথায় আছে, এটা ওড়িশা। তারপরে কি কানহা, কানহা কোথায়, কানহা একটা টাইগার রিজার্ভ, তাহলে এটা কোথায় আছে, এটা মধ্যপ্রদেশ, তাহলে মধ্যপ্রদেশে কানহা। তাহলে এখানে সুন্দরবন কোথায়, সুন্দরবন একটা টাইগার রিজার্ভ, আগের দিন পড়েছিলাম, যেটা হচ্ছে কি পশ্চিমবঙ্গ। এছাড়াও পশ্চিমবঙ্গের আরেকটা পড়েছিলাম, সেটা হচ্ছে কি বক্সা। তাহলে পশ্চিমবঙ্গে বক্সা আর সুন্দরবন পড়েছিলাম। তাহলে আপাতত টাইগার রিজার্ভ আমাদের কটা, 5টা মুখস্থ হয়ে গেল। তাহলে এখানে আজকের উত্তর কী হবে, অপশন সি সুন্দরবন। তাহলে 2020 সালের যে প্রশ্ন ছিল এমসিকিউ 15টি, সেটা আপাতত এখানে শেষ। এরপর যে একটা অ্যাক্টিভিটি থাকবে, যেটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তর করবে, সেটা কি, যে একটি ফুলের পরাগরেণু ওই একই উদ্ভিদের অন্য ফুলে পড়লে তাকে কি বলে। এ অটোগ্যামি, বি গেইটোনোগ্যামি, সি জেনোগ্যামি এবং ডি অ্যালোগ্যামি।